রুস্তম ও মুজাফফর নামের দুই বন্ধু যারা কবিতা লিখতে ভালোবাসতো এবং তারা দুজনই সুজান নামের এক মেয়ের প্রেমে পড়ে যায়। এখন তারা সিদ্ধান্ত নেয় সুজান যার কবিতা পছন্দ করবে সেই সুজানকে পাবে। কিন্তু এর মাঝে রুস্তম অন্য এক মেয়ের প্রেমে পড়ে যায়। এদিকে সুজান রুস্তোর কবিতা পছন্দ করে, এদিকে সুজান মুজাফফরকে মনে মনে পছন্দ করত। এই যে ত্রিভুজ একটি সম্পর্কের জটিল সমীকরণ কিভাবে সমাধান হয়েছিল সেই গল্প জানবো আজকের এই মুভিতে। মুভিটি তুরস্কের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভিটির নাম দ্য বাটারফ্লাই ড্রিম। শুরুতেই একটা কয়লার খনি দেখতে পাই, যেটি ছিল তুরস্কের জঙ্গুলদাক প্রদেশে। সেই প্রদেশের সকল গ্রামের 15 থেকে 65 বছরের পুরুষদের সেই কয়লার খনিতে কাজ করা ছিল বাধ্যতামূলক। আর সেই কয়লার খনির হিসাবরক্ষক হিসেবে কাজ করত রুস্তম নামের এক ছেলে। আর আজকে সে তার কাজ শেষ করে তার বন্ধু মুজাফফরকে ডেকে নিয়ে যায় স্থানীয় একটা পোস্ট অফিসে, কারণ আজকে তাদের শহরের মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়েছে, যেখানে রুস্তম আর মুজাফফর দুজনেই কবিতা সাবমিট করেছিল ছাপানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো কবিতাই এবারও ছাপা হয়নি, কিন্তু পত্রিকায় ঠাঁই পেয়েছে তাদের স্যারের একটা কবিতা। কিন্তু এ যাত্রায় কবিতা ছাপা না হলেও সুজান নামের একটা সুন্দরী মেয়ের সাথে দেখা হয়ে যায়। এরপর তারা পত্রিকা নিয়ে চলে আসে তাদের স্যারের কাছে আর তাকে শুভকামনা জানাই। আর আজকে সন্ধ্যায় স্যারের কাছে একটা ট্রিট চাই। আর স্যারও ছিল খুব ভালো মনের মানুষ, তাই তাদেরকে সন্ধ্যায় দাওয়াত দেয় আর সবাই মিলে বসে বেশ আড্ডা দেয়। আর তারা স্যারকে বলে, স্যার আমরা দুজন একটা মেয়েকে পছন্দ করেছি, যেহেতু আমরা দুজনেই পছন্দ করেছি সেহেতু আমরা দুজনেই তার জন্য কবিতা লিখবো। যার কবিতা তার পছন্দ হবে সেই মেয়েটিকে বিয়ে করবে। এসব উদ্ভট প্ল্যান করে তারা দুজনেই হাসতে হাসতে বাড়িতে ফিরে আসে। আর পরদিন রুস্তম আবার মুজাফফরের সাথে দেখা করে তাকে বলে, বন্ধু শোন, আমি আমার কবিতা লিখেছি, তুই একটা টাইপরাইটার ম্যানেজ করে দে আমাকে, আমি সেগুলো লিখে আবার পত্রিকা অফিসে পাঠিয়ে দেব। এসব কিছু বলে দুই বন্ধু একসাথে যায় সুজানের সাথে দেখা করতে। আর সৌভাগ্যবশত তারা সুজানের দেখাও পেয়ে যায়। রুস্তম তাকে পরিচয় দেয় আর হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। কিন্তু তখনই হঠাৎ রুস্তম কাশতে কাশতে অসুস্থ হয়ে যায় আর শেষমেশ তাকে হসপিটালে ভর্তি করানো হয়। আর তার পাশে বসে ছিল মুজাফফর, আর এখন তাকে দেখতে চলে আসে তাদের সাহিত্যের টিচার। আর তিনি রুস্তমকে খুশি করার জন্য তার পছন্দের একটা কবিতার বই নিয়ে আসে। রুস্তম মুজাফফর দুজনেই খুবই খুশি হয়ে যায় সেই কবিতার বই দেখে। আর এখন আবার সেই ভয়ঙ্কর রকমের কাশি শুরু হয়ে যায় রুস্তম। যাই হোক, সেদিনের মতো মুজাফফর আর তাদের সাহিত্যের টিচার চানগিল সাহেব বেরিয়ে আসলে রাস্তার মাঝে তাদের সাথে দেখা হয় সুজানের। সুজান ক্যাজুয়ালি মিস্টার চানগিলের সাথে হ্যান্ডশেক করলে মুজাফফর তাকে বলে, আপনি সচরাচর সবার সাথেই হ্যান্ডশেক করেন, কিন্তু সেদিন আমার বন্ধুর সাথে কেন করলেন না? সুজান বেশ অপ্রস্তুত হয়ে সেখান থেকে বিদায় নেয়। আর এখন দুই বন্ধু যে যার অবস্থান থেকে কবিতা লিখতে শুরু করে, যে যার সামর্থ্য অনুযায়ী সেরা কবিতা লেখার চেষ্টা করে। এদিকে মুজাফফর তার কবিতা দেখানোর জন্য হাজির হয়ে যায় সুজানের কাছে, কিন্তু সে সুজানকে অন্য একটা ছেলের সাথে নাচতে দেখে মন খারাপ করে চলে আসতে থাকে। কিন্তু সুজান দৌড়ে তার পিছু পিছু চলে আসে। সে ভেবেছিল সেদিন তার বন্ধুকে অপমান করার জন্য হয়তো মুজাফফর আজকেও রাগ করে রয়েছে। তাই সুজান মুজাফফরকে বলে, আমাকে রুস্তোর কাছে নিয়ে যাও। মুজাফফর এখন বেশ খুশি হয়ে যায় আর তাকে নিয়ে যায় রুস্তোর কাছে। এতদিনে রুস্তম হাসপাতাল থেকে ছাড় পেয়ে গিয়েছিল। সে মন ভালো করতে সমুদ্রের পাশে এসে কবিতা লিখছিল। আর এখানেই সুজান এসে রুস্তোকে সুস্থতার জন্য অভিনন্দন জানায়। আর তারা তিনজন এখন অনেক ঘোরাঘুরি করে। আর সুজান জানতে পারে রুস্তম খনিতে কাজ করে আর মুজাফফর একটি সরকারি অফিসের টেলিগ্রাম টাইপরাইটার মেকানিক। আর এখন সুজান রুস্তমকে বলে, তুমি আমাকে একদিন তোমার খনিতে ঘুরতে নিয়ে যাবে মাটির নিচে? মুজাফফর বলে, ও তো শ্রমিক নয়, ও মাটির উপরে কাজ করে। সুজান বলে, ঠিক আছে, কিন্তু আমি দেখতে চাই মাটির নিচে কেমন। রুস্তম বলে, ঠিক আছে, আমি দেখছি কিভাবে নিয়ে যাওয়া যায়। যাই হোক, সেদিন তারা চলে যায় যে যার বাড়ির দিকে। কিন্তু যাবার আগে সুজান তাদেরকে বলে, কয়েকদিন পর তার কোম্পানির পক্ষ থেকে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হবে, সেখানে সুজান নিজেও থাকবে। তারা যেন খেলা দেখতে আসে। দুই বন্ধু খুবই খুশি হয়ে যায় আর তারা প্ল্যান করে টাইপরাইটারে ছাপিয়ে সেদিন সুজানকে কবিতা উপহার দেবে। আর এজন্যই মুজাফফর তার অফিস থেকে একটা টাইপরাইটার চুরি করে বাসায় নিয়ে আসে কবিতা লেখার জন্য। কিন্তু হায়রে দুর্ভাগা, কবিতা লিখতে গিয়ে তাদের টাইপরাইটার ব্যালকনি থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। আর সরকারি জিনিস নষ্ট করার কারণে সেদিনই চাকরি থেকে বরখাস্ত করা হয় মুজাফফরকে। বেচারা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে তার বাবার কাছে আরো অনেক বকা খায়। তবুও সে মন ভালো করতে আবার রুস্তোর সাথে বেরিয়ে পড়ে। রুস্তম আবার তাকে বলে, চিন্তা করিস না, আমি নিজেও যক্ষ্মায় আক্রান্ত আর তুইও চাকরি থেকে বহিষ্কৃত, দুজনেই খুবই কষ্টে আছি রে। বলে তারা দুজন চলে যায় সুজানের খেলা দেখতে। আর স্টেডিয়ামে সুজান তার কোম্পানির হয়ে খুব সুন্দর টেনিস খেলা উপহার দেয় সবাইকে আর খেলা জিতেও যায়। এখানে খেলা শেষে তারা দুজন সুজানকে বলে, সুজান আগামীকাল অডিটোরিয়ামে চলে এসো, আমরা একটা মঞ্চ নাটকের আয়োজন করেছি। সুজান তাদের কথা শুনে এখন চলে যায় তার বাবার কাছে। আর এখন পরদিন তারা সবাই চলে আসে তাদের কলেজের অডিটোরিয়ামে।
রুস্তু সবাইকে তাদের লেখা সেই নাটকের স্ক্রিপ্ট পড়ে শোনাতে থাকে। আর সেদিনের মতো টুকটাক জিনিসপত্র অ্যারেঞ্জ করে তারা তাদের কাজ শেষ করে ফেলে। আর এখন সুজান একটু বাহিরে আসলে তাদের এক ক্লাসমেট কুরবাত সুজানকে বলে, সুজান তুমি রুস্তোর কাছে এত বেশি যেও না, ওর কিন্তু যক্ষা হয়েছে। সুজান বলে, আমাকে শেখাতে এসো না কুরবাত, নিজের কাজে মন দাও। আর এর পরদিন তারা সবাই মিলে পিকনিক করে এবং সেখানে তারা সবাই একসাথে সময়টাকে এনজয় করে। আজকে রাতে দুই বন্ধু তাদের বাড়িতে না গিয়ে আসে তাদের সাহিত্যের স্যারের কাছে। উদ্দেশ্য হলো স্যারের কাছে থাকা টাইপরাইটার নিয়ে সেখানে কবিতা লেখা। আর স্যার তাদের আগ্রহ দেখে তাদেরকে টাইপরাইটার আর কাগজ সবই দিয়ে দেয়। আর দুই বন্ধু সারা রাত ধরে সেখানে কবিতা লিখতে থাকে। আর এর পরদিন দেখি তারা নাটকের রিহার্সাল করতে আসে সেই অডিটোরিয়ামে। কিন্তু হঠাৎ সেখানে চলে আসে সুজানের বাবা। সুজান দৌড়ে তার বাবার কাছে চলে যায়। তার বাবা এক গম্ভীর চেহারা নিয়ে রুস্তোকে বলে, আমি যক্ষা রোগে আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। তোমার জন্য দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও, কিন্তু এখন থেকে আমার মেয়ের আশেপাশে তোমাকে যেন না দেখি। তাদের অপমান করে সুজানের বাবা তাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। এদিকে বন্ধুদের অপমানিত হতে দেখে আজকে বাড়িতে এসে সুজান মন খারাপ করে দাঁড়িয়েছিল ব্যালকনিতে। তার মা এসে তাকে সান্ত্বনাও দিচ্ছিল, কিন্তু তখনই তার বাবা সেখানে চলে আসে। তিনি সুজানের মাকে ভেতরে পাঠিয়ে দিয়ে সুজানকে বলে, দেখো আমি তোমাকে এই শহরে এসব ছোট লোকদের সাথে মেশার জন্য নিয়ে আসিনি। 5 মিনিটের ভেতর খাবার টেবিলে চলে আসো। রাগ করে বাবার দিকে তাকিয়ে থাকে সুজান, কিন্তু কিছুই করতে পারে না সে। এদিকে পরদিন সকাল হলে দেখা যায় এখন রুস্তু বেশ অসুস্থ, আর তাকে এখন চিকিৎসার জন্য শহর ছেড়ে দূরে এক হসপিটালে যেতে হবে। আর তাই সেদিন সে তার প্রিয় বন্ধু মুজাফফরকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নেয়। আর তাকে একটা কবিতা লিখে দেয় সুজানকে দেওয়ার জন্য। আর এখন রুস্তু তার স্যারের থেকেও বিদায় নিয়ে নেয়। আর ডাক্তারেরা রুস্তোকে নিয়ে চলে যায় দূরের এক দ্বীপে নিরাময় কেন্দ্রে। আর এখন প্রিয় বন্ধুর বিদায় হওয়াতে বিষাদ মন নিয়ে রাতের বেলা মুজাফফর আবার কবিতা লিখতে শুরু করে দেয়। প্রিয় বন্ধুর দিয়ে যাওয়া কবিতা আর নিজের লেখা কবিতাটা সুজানকে দেওয়ার জন্য আবার সেই ডান্স ক্লাবে চলে যায় মুজাফফর। সেখানে কুরবাতের সাথে ডান্স করছিল সুজান। আর নাচ শেষ করে বাহিরে এসে মুজাফফরের সাথে দেখা করে সুজান। আর মুজাফফর তার কাছে থাকা রুস্তোর আর তার নিজের সেই কবিতা দুটো সুজানকে দিতে চায়। কিন্তু কবিতা দুটো দেওয়ার আগেই তাদের কথা বলতে দেখে ফেলে কুরবাত। সে এখানে এসে ক্ষিপ্ত হয়ে মুজাফফরকে বলে, কি রে যক্ষা রোগী, তুই সুজানের এত কাছে ঘেঁষিস কেন? তোর জন্য যদি সুজানের যক্ষা হয়ে যায়? মুজাফফর তাকে বলে, আরে গাধা, যক্ষা এমন বাতাসের মাধ্যমে ছড়ায় না। আর এই কথা শুনে সেখানে কুরবাতের সাথে মুজাফফরের হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু সেখানে তাদের স্যার চলে আসে আর তারা সবাই থেমে যায়। আর এখন স্যার বাহিরে এসে মুজাফফরকে বলে, তুমি ঠিক আছো তো মুজাফফর? মুজাফফর বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু অদ্ভুতভাবে মুজাফফর বেশ কাশছিল সেদিন। আর এর পরদিন মুজাফফর সমুদ্রের পাশে বসে রুস্তোর পাঠানো একটা চিঠি পড়ছিল, যেখানে রুস্তো তাকে বলে, জানিস বন্ধু, আমার এখানে এসেও একটা সুন্দরী রোগীর সাথে পরিচয় হয়েছে। আর তুই আমার কবিতাটা সুজানকে দিয়েছিলি, আর আমাদের দুজনের মধ্যে কার কবিতাটা সুজানের পছন্দ হয়েছে রে? আর এখনই সুজান সেখানে চলে আসে। আর অপ্রস্তুত হওয়ার কারণে তার হাত থেকে রুস্তোর সেই চিঠিটা সমুদ্রের মাঝে পড়ে যায়। যাই হোক, সুজান এসে মুজাফফরকে বলে, সেদিনের চিঠিগুলো কোথায়, আমাকে দাও। কিন্তু আজকে মুজাফফর তাদের কবিতার চিঠিগুলো আনতেই ভুলে গেছে। সে সুজানকে বলে, জানো সুজান, রুস্তো চিঠি লিখেছিল, সে না খুবই ভালো আছে। আর রুস্তোর কথা শুনে সুজান বলে, রুস্তো আমাকে খনির মাটির নিচে নিয়ে যেতে চেয়েছিল, আমার খুবই ইচ্ছা মাটির নিচে যাওয়ার। তো এই সবকিছু বলে সুজান সেখান থেকে চলে যায়। আর মুজাফফর ভাবতে থাকে কিভাবে সুজানের এই সব পূরণ করা যায়। এসব কিছু ভাবতে ভাবতে পরদিন মুজাফফর দেখতে পায় খনি শ্রমিকদের পোশাক এক ধার করে শুকাতে দেওয়া হয়েছে। আর এটি দেখে মুজাফফরের মাথায় একটা বুদ্ধি এসে যায়। সে তাদের সেই কবিতা দুটো আর দুটো শ্রমিকের কাপড় নিয়ে চলে যায় সুজানের কলেজের সামনে। আর সে সুজানকে বলে, চলো ছদ্মবেশ ধারণ করে খনির ভেতরে যাবার বুদ্ধি পেয়ে গেছি। আর এখন তারা দুজন একটা ব্রিজের নিচে গিয়ে খনি শ্রমিকদের কাপড় পরে ছদ্মবেশ ধারণ করে ফেলে। আর হাতে মুখে বেশ কিছুটা কালি মেখে চলে যায় সে অন্ধকার স্যাঁতসেঁতে কয়লার খনির ভিতরে। আর ধীরে ধীরে যেতে থাকে খনির ভিতরে। আর তারা দুজন এখন পৌঁছে যায় মাটির প্রায় 60 ফুট নিচে। চারিদিকে কয়লার বিদঘুটে গন্ধ আর কালো অন্ধকার। স্যাঁতসেঁতে সেই জায়গায় দুজন বেশ ভয় পেয়ে যায়। আর এখন প্রায় কয়েক ঘন্টা পর তারা উঠে আসে উপরে। কিন্তু এখানেই ঘটে বিপত্তি, কারণ শ্রমিকদের পরিষ্কার করার জন্য সেখানে সবার কাপড় চোপড় খুলে পরিষ্কার করা হতো। ধীরে ধীরে তাদের লাইন এগোতে থাকে। মুজাফফর তো এ যাত্রায় বেঁচে যায়, কিন্তু সুজান এখানে এসে ধরা পড়ে যায়। আর এখন দেখানো হয় অফিস রুমে সুজান ভয়ে কান্না করতে শুরু করে দিয়েছে, আর পাশের রুমে হতভম্ব হয়ে বসে আছে মুজাফফর। আর এখন সুজানের বাবা এসে তার মেয়েকে নিয়ে চলে যায়, আর রাগের মাথায় সুজানকে জোরে একটা চড় মেরে দেয়। এদিকে মুজাফফরের এমন কাজ দেখে সুজানের বাবা কিছু লোক ঠিক করে মুজাফফরকে বেদম মারধর দেয়। মার খেতে খেতে মুজাফফর এমন কাশি শুরু করে দেয় যেন এখনই সে মারা যাবে। আর এখন কোন রকমে বাড়ি ফিরলে মুজাফফর প্রচন্ড অসুস্থ হয়ে যায়। সে কাশতে কাশতে রক্ত বমি করতে থাকে। আর এখন মুজাফফরেরও যক্ষ্মা ধরা পড়ে, আর তাকেও পাঠানো হয় সেই নিরাময় কেন্দ্রে। আর তার সাথে এবার তার স্যারও যায়।
কারণ তিনি রুস্তোর সাথে একটু দেখা করতে চান। তো যাই হোক, এখন সেই দ্বীপের মাঝে স্পেশাল হাসপাতালে তারা পৌঁছে যায় আর গিয়েই দেখে সেখানে রুস্তো বেশ খুশিতেই আছে। সে চিঠিতে বলা সেই মেয়েটির ভলিবল খেলা খুব মজা করে উপভোগ করছিল আর এখনই সে প্রিয় বন্ধুকে দেখে খুবই খুশি হয়ে যায়। রুস্তো তাকে জড়িয়ে ধরে আর এখন সে দেখতে পায় তাদের শ্রদ্ধেয় স্যারকে। শ্রদ্ধা আর সম্মানের সাথে সে স্যারকেও আলিঙ্গন করে নেয়। আর এখন যাবার আগে স্যার তাদের দুজনকে বলে, এখানে যতদিন আছো শুধু কবিতা লেখার পেছনে সময় দাও, সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে যাবে তখন কিন্তু সময় পাবে না, বলে তাদের স্যার সেখান থেকে বিদায় নেয়। আর এখন দুই বন্ধু প্রতিনিয়তই চিকিৎসা হতে থাকে, তাদেরকে স্বাস্থ্যকর খাবার ও পরিচর্যা করা হয় প্রতিদিনই। আর এখন দুই বন্ধু গল্প করতে বসে মুজাফফর রুস্তোকে বলে তার আর সুজানের ব্যাপারে, খনিতে যাওয়ায় ঘটে যাওয়ার ঘটনাগুলো। রুস্তো বলে, যতই মার খাস না কেন শেষমেশ আমার মুখের কথা তুই পূরণ করলি বন্ধু, তারপর বল আমাদের কার কবিতা সুজানের পছন্দ হয়েছে। মুজাফফর বলে, তারপর আমার সাথে আর কখনোই সুজানের দেখা হয়নি। আর এখন রুস্তো এই কথা শুনে মুজাফফরকে নিয়ে যায় সেখানকার এক টাইপরাইটার ঘরে, যেখানে অনেকগুলো টাইপরাইটার মেশিন ছিল। রুস্তো বলে, তুই এখানে অনেক কবিতা লিখতে পারবি বন্ধু, সুজানকে চিঠিও লিখতে পারবি। আর এই কথা শুনে মুজাফফর বসে পড়ে কবিতা আর চিঠি লিখতে। এক এক করে 6টা চিঠি লিখে সে, কিন্তু চিঠিগুলো প্রত্যেকবারই ডাকপিয়ন ফেরত পাঠিয়ে দেয়। আর 7 নম্বর চিঠিটা লেখা শেষ হলেও সে মন খারাপ করে সেটা ছিঁড়ে ফেলে দেয়। আর এখন গরমকাল শেষ হয়ে শীতকাল পড়ে গেছে, চারিদিকে তুষারপাত আর তুষার নিয়ে এখন খেলায় মত্ত হয়ে গেছে মেহেদিয়া আর রুস্তো। এই 6 মাসে তারা দুজন আরো ভালো বন্ধু হয়ে গিয়েছে, কিন্তু রুস্তো সেখানে খেললেও আনমনে মন খারাপ করে বসেছিল মুজাফফর। আর এখন তারা দুজন মুজাফফরের খোঁজ নিতে আসলে হঠাৎই মেহেদিয়ার পেটে ভয়ানক ব্যথা শুরু হয়ে যায়। দুই বন্ধু তাকে ধরে নার্সদের ডাকতে ডাকতে হসপিটালের ভেতরে নিয়ে যায়। এখন মেহেদিয়া কিছুটা সুস্থ, ডাক্তারের রিপোর্টও তাদের হাতে চলে এসেছে, সেটি জানার জন্যই পাশে অপেক্ষা করছিল রুস্তো। আর ডাক্তারের রিপোর্টে মেহেদিয়া যক্ষা ধরা না পড়লেও এমন এক রোগ ধরা পড়ে যার নাম বা চিকিৎসা কিছুই জানা ছিল না ডাক্তারদের, কিন্তু মেহেদিয়া এই ব্যাপারটা কাউকেই বলে না। এখন পরদিন রোগীদের মন ভালো করতে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বসে রুস্তো ছোট্ট একটা চিরকুটে আমি তোমাকে ভালোবাসি মেহেদিয়া এটি লিখে মন মারা হয়ে থাকা মেহেদিয়ার কাছে পাঠায়। আর প্রতি উত্তরে মেহেদিয়া তাকে লেখে, আমি আর বেশি দিন বাঁচবো না রুস্তো। এটি দেখে বেচারা রুস্তোর মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু সে ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিতে নারাজ। তাই আজকে রাতে গাছ বেয়ে এসে দোতলায় উঠে চলে যায় মেহেদিয়ার বেডে। আর সে মেহেদিয়াকে ডেকে তুলে তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মেহেদিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মেহেদিয়া মৃত্যু নিশ্চিত জেনে তাকে বলে, আমরা এখানে চিকিৎসা করতে এসেছি, প্রেম করতে নয়, বলে সে রুস্তমকে ফেলে চলে যায় তার ঘরে। এখন পরদিন সকালে হাসপাতালের একজন মারা যায়, সবাই অপলক দৃষ্টিতে দেখতে থাকে সেই মৃত লোকটিকে। আর আজকেই মেহেদিয়াকে হাসপাতাল থেকে বিদায় জানানো হয়, কারণ এই হাসপাতালে শুধু যক্ষা রোগীদের চিকিৎসা করানো হতো। কিন্তু মেহেদিয়ার কি রোগ হয়েছে তা তো কেউ জানে না। সবার থেকে বিদায় নিলেও মেহেদিয়া যেন আকুল চোখে খুঁজে ফিরতে থাকে রুস্তোকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। আর এখন জাহাজে করে বাড়ি ফিরতে থাকে মেহেদিয়া, কিন্তু হঠাৎই পেছন থেকে তার কাছে চলে আসে রুস্তো। মেহেদিয়া অনেক অবাক হয়ে যায়, তখনই তার পাশে মুজাফফরও চলে আসে। রুস্তো তাকে বলে, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি মেহেদিয়া, শীঘ্রই আমরা বিয়েও করব, মরতে তো সবাইকে একদিন হবেই। আসলে রুস্তো আর মুজাফফর দুজনে মেহেদিয়ার জন্য সে হাসপাতাল থেকে পালিয়ে চলে এসেছিল। আর হ্যাঁ, কিছুদিন পরে সত্যিই তারা দুজন ধুমধাম করে বিয়ে করে। আর বিয়ের ফাঁকে একসময় রুস্তম মুজাফফরকে একটু ফাঁকা জায়গায় ডেকে নিয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বলে, যা বন্ধু সুজানকে খুঁজে বের কর, কবিতার ভালোবাসা সবসময় আগলে রাখতে হয়, সামনে যদিও বা মৃত্যুর দেওয়াল চলে আসে তবুও। আর এখন সে টাকাগুলো নিয়ে মুজাফফর প্রথমেই যায় তার স্যারের সাথে দেখা করতে। আর এখানে স্যার আবার সুজানের বাবার সাথে বসে তাস খেলছিল। সে স্যারকে ইশারায় বাহিরে ডেকে নিয়ে আসে, সুজানের ব্যাপারে জিজ্ঞেস করে। আর স্যার তাকে বলে, সুজানের বাবা তাকে ইস্তাম্বুলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না ইস্তাম্বুলে ঠিক কোথায় পাঠিয়েছে। এখন মুজাফফর তার বাড়িতে গিয়ে সেই ম্যাগাজিনটি বের করে দেখায়, যেখানে এবার সত্যিই তাদের দুই বন্ধুর কবিতা ছাপানো হয়েছে, তাদের স্যারের কবিতার সাথেই। এটি দেখে মুজাফফর খুবই খুশি হয়ে যায়। যাই হোক, এখন মুজাফফর তার বাড়িতে চলে আসে আর খেতে বসে তার বাবা মাকে বলে সে হাসপাতাল থেকে ছুটি নিয়ে এসেছে। এখন তার বাবা মা তাকে যাবার আগে কিছু খাবার আর কয়েকটি চিঠি হাতে দেয়, যে চিঠিগুলো সুজান তার জন্য লিখেছিল। সেখানে সে ইস্তাম্বুলে তার ঠিকানাও লিখেছিল। মুজাফফর খুবই খুশি হয়ে যায়, কারণ এখন রুস্তু কাজের জন্য ইস্তাম্বুলে যেখানে ছিল সুজানের ঠিকানাও ছিল রুস্তোর বাড়ির আশেপাশেই। তাই পরদিন সে চলে যায় রুস্তোর বাড়িতে। এখন রুস্তু বেশ গরিব হালতে দিন যাপন করছিল, কিন্তু তার পাশে সবসময় তার প্রিয়তমা ছিল। আর এখন মুজাফফর রুস্তোকে বলে, জানিস বন্ধু, আমাদের কবিতা আমাদের স্যারের সাথে একই ম্যাগাজিনে ছাপা হয়েছিল। এটি শুনে তারা খুবই খুশি হয়ে যায়। আর রাতের বেলা তারা সবাই মিলে খুশির সময়টা খুব ভালোভাবেই উদযাপন করে। আর পরদিন সকালে মুজাফফর চলে যায় সুজানের কলেজের ঠিকানায়। আর তারা সেখানে এতদিন পর আবার দেখা করার সুযোগ পায়। সুজান তো তাকে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু কলেজের দারোয়ানকে
মুজাফফরকে দেখে সে তাকে আগামীকাল একটা ক্যাফেতে আসার জন্য বলে এবং সেখান থেকে চলে যায়। এখন মুজাফফর বাড়ি ফিরলে দেখতে পায় প্রচন্ড পেট ব্যথায় দড়ি বেঁধে কাঁদছিল মেহেদিয়া। মুজাফফর কি করবে কিছুই বুঝতে পারছিল না। মেহেদিয়ার শরীরে তখন প্রচন্ড জ্বর ছিল। আর এখন রাগ করে ঘরে ঢুকে পড়ে রুস্তম। সে বলে ডাক্তারকে ডাকতে গিয়েছিল, সে আসেনি, গতবার তাকে টাকা দিতে পারেনি বলে। এবার আর সে আমার কোনো কথাই শোনেনি। বেচারা রুস্তম সত্যিই খুব অভাবে ছিল। প্রিয়তমা স্ত্রীর এমন কষ্টের মাঝেও সে তার পাশে থাকতে পারছিল না। এদিকে পরদিন সুজানার সাথে দেখা করতে যায় মুজাফফর। সেখানে তারা অনেক গল্পগুজব করলেও মুজাফফর তাকে জিজ্ঞাসা করে, সুজান, সেদিন তোমাকে দেয়া কবিতা দুটোর মধ্যে কোনটা তোমার ভালো লেগেছিল? সুজান এখন একটা কবিতা পড়িয়ে শুনিয়ে মুজাফফরকে বলে, এই কবিতাটা আমার খুবই ভালো লেগেছে। এদিকে প্রিয়তমা স্ত্রীর জ্বর সারাতে তার শরীরে পানি দিতে থাকে রুস্তম। আর এখন এক বিশাল সমুদ্রের পাড়ে বসে তাকে বলে, তুমি হয়তো আমাকে খুব আফসোসের মাঝে ফেলে দিয়েই চলে যাবে মেহেদিয়া, কিন্তু ভালো জিনিসগুলো আসলে কমই হয়তো ভালো, বেশি থাকলে বিরক্তি এসে যেত। আমি তোমার অসুস্থতাকেও খুব ভালোবাসি মেহেদিয়া, এই অসুস্থতার জন্যই আমরা এক হতে পেরেছি। আর এখন মুজাফফর বাড়িতে ফিরলে চারিদিকে কুরআন পড়ার আওয়াজ শুনতে পায়, কারণ মেহেদিয়া মারা গেছে। রুস্তম মেহেদিয়ার শোকে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে, হে আল্লাহ, আমি আমার আত্মাকে আর কোনোদিনও পরিপূর্ণ করব না। আমি শুধু অপেক্ষা করব আমার মেহেদিয়ার জন্য। সেই শেষ ফয়সালার দিন অব্দি তুমি আর একবার আমার সাথে মেহেদিয়ার দেখা করিয়ে দিও। আর এখন দুই বন্ধু একসাথে একটা ঘরে নিজেদেরকে বন্ধ করে নেয়। কয়েকদিন পর সুজান তাদের সাথে দেখা করতে আসে, তাদেরকে সান্ত্বনা দিতে এবং তাদেরকে ঘর থেকে বের করতে আসে, কিন্তু মুজাফফর বা রুস্তম কেউই সেই দরজা খোলে না। তাই হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় সুজান। এদিকে এই দুই বন্ধু দেওয়ালগুলোতে তাদের সব কষ্টের কথাগুলোকে কবিতা আকারে লিখে রাখে। পাগল হয়ে যায় যেন রুস্তম। আর এখন মুজাফফর তাকে বলে, জানিস বন্ধু, সেদিন ক্যাফেতে সুজান আসলে তোর লেখা কবিতাটাই পছন্দ করেছিল। তুই আবারও জিতে গেলি রে। কিন্তু এসব কথার মাঝে এখন শ্বাস নিতে খুবই কষ্ট হতে থাকে রুস্তর। আর চোখের সামনেই নিঃশ্বাস বন্ধ হয়ে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে এবং সে মারা যায়। সবাই থাকতেও যেন একা হয়ে যায় মুজাফফর। প্রিয় বন্ধুকে শেষমেশ আজীবনের জন্য হারিয়ে ফেলে সে। পরদিন রুস্তর কবরের পাশে তার নামের উপরে এক বুক কষ্ট নিয়ে সে লিখে দেয়, কবি রুস্তম। আর এখন সেখানে চলে আসে সুজান। মুজাফফরকে সান্ত্বনা দিতে থাকে সে, কিন্তু মুজাফফর তাকে বলে, জানো সুজান, তুমি সেদিন রুস্তর কবিতায় পছন্দ করেছিলে, আর আমরা দুই বন্ধু বাজি ধরেছিলাম তুমি যার কবিতা পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে হবে। কিন্তু আজ আমার বন্ধু নেই, কিন্তু তার দেওয়া কথা আজীবন থেকে যাবে আমার মনে। বেচারি সুজান বুঝে যায় মুজাফফর কখনোই তার হবে না। তাই সে সেদিন মুজাফফরের থেকে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে। আর এখন দেখানো হয় সত্যিকারের চরিত্রগুলোকে, যেখানে মেহেদিয়া মারা যাবার অনেক বছর পর তার রোগটির নাম আবিষ্কার করা হয়। তার পপেন্ডিক্স রোগ হয়েছিল। আর সুজান পরবর্তী জীবনে একজন সাহিত্যের শিক্ষিকা হিসেবে বাকি জীবন যাপন করেছিল। আর তাদের স্যার পরবর্তীতে তুরস্কের একজন বিখ্যাত কবি হয়ে ওঠেন। আর রুস্তম 1942 সালে তার স্ত্রী মারা যাওয়ার মাত্র 17 দিন পরে মাত্র 22 বছর বয়সে নিজেও মারা যায়। আর মুজাফফর 1946 সালে মাত্র 26 বছর বয়সে নিজেও মারা যায়। তুরস্কের ইতিহাসের পাতায় আজও তারা বিখ্যাত কবি। তো আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।